খুনের কথাটি শুনে আমজাদ বিস্মিত হয়ে গেল। দৃষ্টি এদিক সেদিক করল। তখন তার ম্যানেজার উপস্থিত হয়। সে আমজাদের গা ঘেঁষে বলল, ঘটনাটি আমি আগেই জানতে পেরেছি, কিন্তু আপনি গ্রামের বাইরে থাকায় জানাইনি। আমজাদ আহিরকে লক্ষ্য করে সম্মানের সাথে বলল, আপনি ভেতরে চলুন। আহির সহ সকলেই ভেতরে গেল। রাদিফ এবং মীর দুজনে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ওরা নিজেদের মধ্যে চোখে চোখে কথা বলল। বিষয়টি আহির লক্ষ্য করে। এরপর রাদিফ এবং মীর দুজনেই ঘরের ভেতরে প্রবেশ করে। গত 3 দিন আগে ডিটেকটিভ আহির মির্জার কাছে সংবাদ পৌঁছায় আলিমনগরে একটা অনাকাঙ্ক্ষিত খুন হয়েছে। সে তখন থেকেই হতচকিত হয়ে আছে। এরপর মনস্থির করে সে আলিমনগর যাবে। আলিমনগরে সে পৌঁছেছে সেই সকালে। সকাল থেকে এখন পর্যন্ত শুধু একে ওকে জিজ্ঞাসাবাদ করেছে। তখন এক বয়স্ক লোক সংবাদ দেয় যে যিনি খুন হয়েছে তিনি আমজাদ চৌধুরীর একটা কারখানায় কাজ করে। আলিমনগরে তাঁতের শাড়ি তৈরি করা একটা কারখানা আছে। সেখানে প্রায়ই 100 জনের মতো শ্রমিক কাজ করে। মহিলারা আছে বেশ কয়েকজন, যাদের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই, না বাপ, না স্বামী, না ছেলে সন্তান। সেই সূত্র ধরে আহির মির্জা তদন্ত করার জন্য জমিদার বাড়িতে উপস্থিত হয়। বৈঠকখানায় বসে আছে পুরুষেরা। আমজাদ থমাস, আমজাদের ম্যানেজার আবুল কালাম, তার সাথে মীর এবং রাদিফ। সোফার অপর প্রান্তে আহির মির্জা, পেছনে তার সহকারী দাঁড়ানো। বুলবুল এসে চা রাখল মাঝের টেবিলে। আহির তখন মাথা থেকে ফেডোরা খুলে ফেলল। এরপর শান্ত মস্তিষ্কে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, মিস্টার চৌধুরী, শ্রমিক মিলন আপনার কারখানায় কতদিন যাবৎ কাজ করছিল? এই প্রায় 6 বছর। 6 বছরে আপনি তাকে কখনো দেখেছেন কারো সাথে ঝগড়াঝাটি করতে, অথবা তার কোনো শত্রুতা আছে কিনা কারো সাথে? পায়ের উপর পা তুলে বসে আহির। আমজাদ ভেবে জবাব দিল, আমার জানা মতে নেই। আর ও তো খুব ভালো মানুষ ছিল। তাছাড়া আমি তো ব্যবসার কাজে থাইল্যান্ডে ছিলাম দীর্ঘ বছর। তাহলে আপনার কারখানা কে সামলাতো? আমজাদ ঘুরে রাদিফের দিকে দেখল। আমার ছেলে এবং ম্যানেজার, বাকি দেখভালের জন্য অনুচারীগণ আছে। এরপর আমজাদ নাকের এবং কপালের বিন্দু বিন্দু ঘাম মোছে। আহির কয়েক সেকেন্ড নীরব রইল। এরপর টেবিল থেকে চাটা হাতে তুলে নিল। চায়ে চুমুক দিয়ে বলল, কোনো প্রশ্নের জবাবে যখন কেউ মিথ্যে বলে তখন তার নাকে ঘাম জমে। কি বলতে চাইছেন আপনি? রাদীপ উৎকণ্ঠিত হলো। আমজাদ হাতের ইশারা করে চুপ করতে বলল রাদিফকে। আহির চায়ের কাপ টেবিলে রেখে দেয়। তুমি নিশ্চয়ই রাদীপ, যুবক বয়স, তাজা রক্ত। আমার আর তোমার বয়স একই হয়ে থাকবে। রাদীপ কিছুই বলল না। আহির পুনরায় জিজ্ঞেস করল, বোনকে নিশ্চয়ই খুব ভালোবাসো? বিচক্ষণ প্রশ্ন আহিরের। রাদীপ একবার মীরের দিকে দেখে বলল, বোনকে তার ভাই ভালোবাসবে এটাই স্বাভাবিক, কিন্তু আমার বোন আছে সেটা আপনি কিভাবে জানলেন? আহির এবার হেসে উঠল সশব্দে। তার হাসি দেখে সবাই স্তম্ভিত হলো। জয়ন্তন দোতলার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সে শুনছে তাদের কথোপকথন। তার পাশে ঠিক কয়েক হাত দূরে মায়াও রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সেও শুনছে ডিটেকটিভ আহিরের সাথে সবার কথোপকথন। জয়ন্তন ঘুরে মায়ার দিকে তাকালো। মায়াও তার দিকে তাকিয়ে চোখে চোখ মিলালো। আহির হাসি থামায়। হাসলেন কেন? মীর প্রশ্ন করল। আমি এখানে এসেছি তদন্ত করার জন্য, কিন্তু তার মানে এই নয় যে আমি কিছুই জানি না। আপনাদের সমস্ত তথ্য আমার কাছে আছে। থেমে গেল আহির। ততক্ষণে সকলে একে অপরের সাথে চাওয়াচাওয়ি করল। আহির আবার বলল, পূর্ব জমিদার বংশের অনেক ঘটনা শুনেছি। তা থেকে বুঝতে পারলাম জমিদার বংশের অনেক সংস্কার। সংস্কারের বাইরে গেলে এর পরিণতি ভালো হয় না। যাকগে, সেসব দিয়ে আমি কি করব? আচ্ছা রাদীপ, তোমার কি মনে হয়
কে বা কারা শ্রমিক মিলনকে হত্যা করেছে? রাদীপ কিছুটা অপ্রতিভ হয়ে জবাব দিল, তা আমি কিভাবে জানব? আর কারা এরকম করতে পারে আমার তা ধারণার বাইরে, বলা মুশকিল। আহির একটু হেয়ালিপূর্ণভাবে বলল, মুশকিল প্রশ্ন দূর, এসব জবাব মেলাতেই তো আমি এসেছি। আমজাদ কিছু ভেবে বলল, আপনার তদন্ত করতে কতদিন সময় লাগবে? যতদিন না সত্যটা উন্মোচন করতে না পারব। সোজাসাপটা জবাব যেন আহিরের। আমজাদ বলল, যতদিন না আপনার তদন্ত উদ্ঘাটন হয় ততদিন পর্যন্ত আপনি এখানে থাকবেন। আমজাদ থেমে বুলবুলকে লক্ষ্য করে বলল, বুলবুল, ওনাদের জিনিসপত্রগুলো অতিথি ঘরে দিয়ায়। এরপর আহিরের দিকে তাকিয়ে বলল, আর কিছু জানার আছে? এই মুহূর্তে বিশ্রাম দরকার। যদি মস্তিষ্কে বেশি চাপ পড়ে তবে ধারণ ক্ষমতা লোপ পাবে। আমার সময় মতো যখন তখন জিজ্ঞেস করে নেব যা জানার বাকি আছে। এখন যাই। বলেই উঠে দোতলার দিকে যেতেই থমকে দাঁড়ায়। ঘুরে তাকালো মীরের দিকে। তাকে জিজ্ঞেস করল, তুমি কে? আমি মীর জাফান শন, এখানে বেড়াতে এসেছি। আহির চলে যায় অতিথি ঘরে, সাথে তার সহকারী। মীরকে প্রশ্ন করার বিষয়টি থমাসের ভালো লাগেনি। সে কোনোভাবেই চান না তার ছেলে বিনা কারণে হয়রানির শিকার হোক। থমাস আমজাদকে ভরসা দিয়ে বলল, চিন্তা করিস না এসব নিয়ে। খুনটা কে বা কারা করল তা তদন্ত করলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তুমি তো জানো থমাস, আমি আমার শ্রমিকদেরকে ভালোবাসি। ওর প্রাণটা চলে গেল, তার উপর আমার কারখানা। না জানি দুর্নাম ছড়িয়ে পড়ে। এরকম কিছুই হবে না, সাহস রাখো। আহির খুবই বুদ্ধিমান, সে ঠিকই সব রহস্য উন্মোচন করবে। তাই যেন হয়। দিনফুরিয়ে একটা সুন্দর বিকেলের আগমন ঘটল। আকাশে তখন হালকা কমলা রঙের আভা, যেন সূর্য বিদায়ের আগে পৃথিবীকে শেষবার ছুঁয়ে দিতে চায়। চারদিক জুড়ে মৃদু হাওয়া, পাতার মর্মর শব্দে মন ভরে যায়। দূরে কোনো নাম না জানা পাখি ডাকছে টানা সুরে, যেন দিনের শেষে সেও ঘরে ফিরছে। দূর দূরে গাছের নিচে শিশুরা হাসি চিৎকারে দৌড়ঝাঁপ করছে। মাঠের ধারে কয়েকজন কৃষক ক্লান্ত শরীর নিয়ে বসে বিশ্রাম নিচ্ছে। কারো হাতে চায়ের কাপ, কারো চোখে তৃপ্তি। পুকুরের জলে সূর্যের শেষ আলো ঝলমল করছে। জলটা যেন সোনায় মিশে গেছে। বাতাসে এক ধরনের শান্তি, মাটির গন্ধে এক অদ্ভুত প্রশান্তি। সব মিলিয়ে বিকেলটা এমন যে মনে হয় পৃথিবী যেন একটু থেমে গেছে, শুধু নিঃশব্দে বলছে, আজকের দিনটা সত্যিই সুন্দর। কিন্তু মায়ার ফের বলতে ইচ্ছে করছে, না, দিনটা সুন্দর নয়, বরং নিজেকে বিষিয়ে তোলার মতো একটা দিন। মায়া বাড়ির বাগানে বসে আছে। সকালে হঠাৎ তার বিয়ের আলোচনা করেছে সকলে। সবার অভিব্যক্তি দেখে তখন বোঝা গিয়েছিল সবাই রাজি। আর মীর যেন একটু বেশিই খুশি। কিন্তু সে এখন বিয়ের জন্য প্রস্তুত নয়। তার থেকেও বড় বিষয়, সে মীরকে ভালোবেসে ফেলেছে। কিন্তু এটা কাউকে বলতেও পারছে না। মীর বোধহয় তাকে ভালোবাসে না, সেটাও মায়া বুঝতে পারছে। সে বড্ড বিষণ্ণ হলো। একটা মৃদু বাতাস আসে, তার চুল উড়িয়ে দেয়। দূর থেকে পায়ের শব্দ এলো, হয়তো তৃষ্ণা আসছে ডাকতে। কিন্তু মায়া উঠল না। বাগানের নিস্তব্ধতার ভেতর সে নিজের সঙ্গে কথা বলছিল, নিজের ভবিষ্যতের সঙ্গে এক অদৃশ্য লড়াই করছিল। মায়ার পাশের চেয়ারে এসে বসে মীর। মীরের পরনে পাঞ্জাবি। সাদা পাঞ্জাবিতে মীরকে খুব সুদর্শন দেখায়, এটা বলেছে শালুক। তার উপর একটা শাল পেঁচিয়ে রেখেছে। দিনের শেষ প্রহরে শৈত্যপ্রবাহ ধীরে ধীরে বেড়ে যায়। মায়া মিষ্টি রঙের একটা থ্রি পিস পরেছে, গলায় পেঁচানো সুতি ওড়না। সুতি কাপড়ের থ্রি পিস, কোনো শীতের পোশাক নেই পরনে। মীর তখন নিজের গায়ে শালটা খুলে মায়ার পেছনে জড়িয়ে দেয়। মায়া আকস্মিক অবাক হলো। এতক্ষণ তার পাশে মীর ছিল সে খেয়ালই করেনি।
মায়া মুখ ফিরিয়ে নিল। মীর আবিষ্ট কণ্ঠে বলল, বিয়ের কোণে রাগ করে আছে দেখছি। বিয়ের কনেকে সবসময় হাসি খুশি থাকতে হয়। আমার বিয়ে নিয়ে আপনাকে ভাবতে হবে না। তা কি করে হয়? আমার তোমার বিয়ে নিয়ে অনেক শখ আছে। গ্রামের বিয়ে কখনো সচক্ষে দেখিনি, কিন্তু এখন আমি ঘনিষ্ঠ আত্মীয়ার বিয়ে দেখব। অনেক আনন্দ হবে। কি বলো তুমি? মায়া মীরের দিকে তাকিয়ে বলল, সত্যি খুব আনন্দ হবে। মীর মায়ার চোখের দিকে তাকায়। তার চোখে জল। মীর কিঞ্চিত অবাক হয়ে বলল, তুমি কাঁদছ কেন? তুমি কি বিয়েতে রাজি না? আর আমরা তো তোমার বিয়ে এখনই দিচ্ছি না। তোমার পছন্দের কেউ থাকলে বলতে পারো। বলো, আছে কি? মীরের এরূপ প্রশ্নে মায়া নিশ্চিত হলো মীরের মনে তার কোনো স্থান নেই। তৃষ্ণা ঠিকই বলেছে, বিদেশি ছেলে ফিরে আবার বিদেশেই চলে যাবে। হয়তো এর মনেও কোনো না কোনো বিদেশিনীর বসবাস। মায়া দৃষ্টি সরিয়ে ফেলল। বলল, অবশ্যই আমি বিয়েতে খুশি। বাবা যে ছেলে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। বলেই বাগান থেকে ঘরের ভেতরে চলে যায়। মীর মায়ার যাওয়ার পানে দেখে বলল, মেয়েদের আর কিছু থাক বা না থাক, রাগ থাকবেই। আর এদের রাগের কখনো কখনো ব্যাখ্যাও হয় না। ব্যাখ্যা থাকলেও বলতে চায় না। অদ্ভুত, খুবই অদ্ভুত। মীরের কাছে উপস্থিত হয় আহির। মীর তাকালো আহিরের দিকে। আহির গাঢ় খয়েরি রঙের শার্ট পরা, সাথে অ্যাশ রঙের প্যান্ট। সে পুনরায় পায়চারি করতে করতে বলল, দুনিয়াটা বড়ই বিচিত্রময়। আমরা মানুষকে চিনতে পারি না। কখনো তাকে চিনেও না চেনার ভান করি। কখনো প্রিয় মানুষটি চোখের সামনে আমাদের ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে, কিন্তু আমরা তাকে মূল্যায়ন করি না। আর যখন সেই মানুষটা আমাদের থেকে অনেক দূরে চলে যায়, তখন আমরা আর্তচিৎকার করি, কিন্তু মানুষটা আর ফিরে আসে না। মীর দাঁড়িয়ে বলল, এসব আমাকে শোনাচ্ছেন কেন? তুই আমাকে তুই বলে সম্বোধন কর। আমরা তো পাশাপাশি বয়সের। মীর মসৃণ হেসে বলল, হঠাৎ করে তুইটা আসবে না, তবে কোনো এক পরিস্থিতিতে চলে আসবে তুই ডাকটি। আমি সেই পরিস্থিতির জন্য অপেক্ষা করছি। বলি হাসে আহির। মীর ও আহির দুজন বাড়ির চৌকাঠ পেরিয়ে সরু পথ ধরে হাঁটতে লাগলো। মীর একটা সিগারেট ধরালো। সিগারেট খেলে ক্ষতি হয়, আহির বলল। মীর সিগারেট ফুঁকে বলল, ক্ষতি হবে জেনেও জীবনের ঝুঁকি নেই আমরা, হয় শখের জন্য, নয় সুখের জন্য। আহির গভীর শ্বাস ফেলে বলল, শেষমেশ শখও পূর্ণ হয় না, সুখেরও দেখা মেলে না, কিন্তু হৃদয় দিব্যি পুড়ে যায়। প্রতিদিন সিগারেট খাও? না, মাঝে মধ্যে। মীর সিগারেট ফেলে দেয়। আহিরের দিকে তাকিয়ে নীরব বিভ্রান্তি নিয়ে বলল, আপনি সত্যি সত্যিই ডিটেকটিভ তো? আহির ঘুরিয়ে প্রশ্ন করে, তুমি সত্যিকারের ডিটেকটিভ নয় তো? মীর হেসে উঠল, সাথে আহিরও। আহির থেমে বলে, তুমি যেভাবে জিজ্ঞেস করলে আমার তো এটাই মনে হলো। শালুক নিজের ঘরে বসে আছেন। আমজাদ ইজি চেয়ারে বসে আছে। বিষণ্ণতায় ছোঁয়া তার মুখ। শালুক তার পেছনে গিয়ে দাঁড়ালো। মাথার কাপড় টেনে বেশ নতজানু হয়ে বলল, আপনার কারখানায় অনাকাঙ্ক্ষিতভাবে একজন খুন হয়েছে। এটি নিয়ে আপনি চিন্তিত, আমি বুঝতে পারছি। এতটুকু বলে থামে শালুক। আমজাদ নিরুত্তর। শালুক আমজাদের সম্মুখীন হয়ে পুনরায় বলল, শুনেছি সকালে মা মায়ার বিয়ের কথা বলছিল। আপনি এখনই ওর বিয়ে দিতে চাচ্ছেন? হ্যাঁ, চারদিকে যা হচ্ছে তাতে বিয়েটা এখনই সেরে ফেলা ভালো। ও বরাবরই চঞ্চল। সুপাত্রের হাতে তুলে দিয়ে দূরে পাঠিয়ে দিলে একটু শান্তি পাব, এই ভেবে যে কোনো হয়রানি আতঙ্ক ওকে আর ছুঁতে পারবে না। শালুক বলল, কিন্তু বাড়িতে যে গোয়েন্দা আছে। গোয়েন্দা গোয়েন্দার কাজ করবে। এমন সময় একজন গোয়েন্দা বাড়িতে থাকা খুবই ভালো। আর মিলনের খুনের রহস্যটাও বের হবে। আচ্ছা, আপনার কি মনে হয়
কে ওকে মারতে পারে, আর কী কারণে বুঝতে পারছি না। ও তো শান্তশিষ্ট ছেলে। তবে এরকম কে করলো জানি না। হবে হয়তো কোনো কারণ। কারণ ছাড়া তো কিছুই হয় না। শালুক নিশ্চুপ থেকে বলল, আমি যাই, সন্ধ্যা হয়েছে। অতিথিদের জন্য কিছু তৈরি করতে হবে। বলে চলে যেতেই আমজাদ সুরেলা কণ্ঠে ডাকল শালুককে। গিন্নি, একখান কথা শুইনা যাও। শালুক হঠাৎ থ হয়ে দাঁড়িয়ে পড়ল। লজ্জায় পড়ল যেন। আমজাদ বসা থেকে উঠে দাঁড়ালো। শালুকের দিকে এগিয়ে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। কি করছেন আপনি? এই বয়সে এসেও আপনার রসিকতা যায়নি? আমজাদ মৃদু হাসল। শোনো গিন্নি, নিজের স্ত্রীর সাথে এরকম নিস্তব্ধ সন্ধ্যায় যদি একটু ভাব করা যায় তবে এটা কিন্তু সুন্নতের কাতারে পড়বে প্রথমত। দ্বিতীয়ত, নিজের স্ত্রীকে বুকে টেনে নিলে হৃদস্পন্দন বেড়ে যায়, ফলে রক্ত সঞ্চালন বেড়ে যায়, মন সতেজ থাকে। আসো দেখি, বুকে আসো। শালুক আমজাদকে দূরে সরিয়ে দিয়ে বলল, আপনার বয়স হয়েছে সংখ্যায়, মনের বয়স এখনও 30। আমি যাই, কাজ আছে। বলেই শালুক ঘরের বাইরে বের হয়ে যায়। আমজাদ তখন বলল, গিন্নি, দূরে ঠেলে দিলে। তুমি জানো না তোমায় কতটা ভালোবাসি। তুমি যদি আমার হৃদয়টা চাইতে আমি বিনা দ্বিধায় দিয়ে দিতাম, টাকার বিনিময়ে নয়, শুধু একটু ভালোবাসার বিনিময়ে। শালুক মুখে কাপড় দিয়ে চাপা স্বরে হেসে চলে যায়। অন্যদিকে আমজাদ হাসালো। আমজাদ বরাবরই জ্ঞানী একজন মানুষ। তিনি কখনোই চান না তার জন্য কেউ কষ্ট পাক, চিন্তা করুক। কেউ না কেউ আমাদের জন্য অপেক্ষা করে। তার সাথে একটু ভালোভাবে হেসে খেলে কথা বলবে, এটা অনেকেই চায়। তার মধ্যে একটু বেশিই চায় সে নিজের স্ত্রীকে যেন। একজন বিবাহিত নারী যদি নিজের স্বামীর কাছে অভাব অনুভব করে তবে গোটা দুনিয়াটাই তার কাছে শূন্য মনে হবে। একজন বিশ্বস্ত জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার, সবাই পায় না। কখনো কেউ পেয়েও হারিয়ে ফেলে। তখন আমজাদের গোমরা মুখ দেখে রীতিমতো শালুকও চুপসে যায়। যা বুঝতে পারে আমজাদ, তার ভালো লাগেনি শালুকের গোমরা মুখ। তাই সে নিজের স্ত্রী, নিজের সন্তানের জননীর মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করল। কোনো স্বামী যদি ঘুম থেকে উঠে নিজের স্ত্রীর কপালে চুমু খেয়ে বলে, আজকে সারাদিনটা আমার ভালো কাটবে, কেননা ঘুম থেকে উঠে যে সর্বপ্রথম তোমার মুখ দেখেছি, বিশ্বাস করুন, এতে স্বামীর দিনটা ভালো যাক বা না যাক, কিন্তু একজন স্ত্রী সারাটা দিন ভালো কাটে। সন্ধ্যা হয়ে এলো। আহির এবং মীর হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে যায়। একটা টং দোকানের সামনে দুজন বসে। কিছু লোক চা খাচ্ছে। মীর 2 কাপ চা চাইল। দোকানি চা বানিয়ে দেয়। 2 কাপ রং চা। আহির চায়ে চুমুক দিল। মীর বলল, আপনি বিয়ে করেছেন? না। কেন? ভালোবাসিনি কখনো কাউকে। তাহলে পারিবারিকভাবে বিয়েটা করে নেন। বিয়ে না করলে তো জীবনটা অসম্পূর্ণ থেকে যাবে। এত টাকা পয়সা খ্যাতি দিয়ে কি হবে? আহির হাসে। তার হাসিতে লুকিয়ে আছে রহস্য। মনের মতো মেয়ে পেলে ভেবে দেখব। এই গ্রামে অনেক মেয়ে আছে, কাউকে পছন্দ হলে বলবেন, আমি ঘটক পাঠাবো। বলা শেষে দুজনেই হাসে। চা শেষ করল। মীর দোকানিকে টাকা পরিশোধ করল। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মীর তাড়া দিল, দ্রুত যেতে হবে। একটা বাহন হলে ভালো হতো। বলেই আশেপাশে তাকালো মীর। কোথায় যাবে? আমি আর রাদিফ একটু বের হব, দরকারি কাজ আছে, আপনাকে পরে বলবো। এরপর একটা ঘোড়ার গাড়ি চোখে পড়ে। জমিদার বাড়ির রাস্তার দিকেই যাচ্ছে। মীর দাঁড় করিয়ে দেয়। সারথি বলল, সাহেব, একজন মাইয়া মানুষ আছে, ওর মধ্যে আপনাদের নিলে ওর অসুবিধা হইতে পারে। মীর জানে এখানে মেয়েদের অনেক মূল্যায়ন করা হয়। মেয়েটির অসম্মান হলে তার দায় আমজাদ চৌধুরীকেই নিতে হবে। মীর সারথিকে যেতে বলতে চাইল, কিন্তু আহির আটকে বলল,
তারা আছে, যেতে হবে, ওর কোনো অসুবিধা হবে না বলেই মীরের হাত ধরে ঘোড়ার গাড়িতে উঠে বসে দুজন। সারথি তার পথে চলতে থাকে। আহির ভেতরে বসা, মীর সামনের দিকে। একটা হারিকেন জ্বলছে। আহির দৃষ্টি সংযত রাখল কিছুক্ষণ। এরপর হঠাৎ করেই তার সামনে বসা মেয়েটির দিকে দৃষ্টি পড়ে। হারিকেনের আলোয় সোনালি নাক এবং ঠোঁট দেখা যাচ্ছে। মাথায় ওড়না টেনে দেওয়া মেয়েটির, নাক অবধি ঝুলছে ওড়নার খণ্ড, হাতে ঔষধ জাতীয় কিছু। এখানকার সাধারণ মেয়েরা এভাবেই চলাফেরা করে। মেয়েটি সংকুচিত হয়ে হাত পা এক করে রাখল। তা দেখে আহির বলল, ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি আমরা করব না। জমিদার বাড়ির সামনে পৌঁছে যায় তারা। মীর এবং আহির নেমে দাঁড়ায়। আহির সারথিকে পাওনা বুঝিয়ে দেয়। সেই সাথে জিজ্ঞেস করল, মেয়েটি কে, কোথায় নামবে? সামনের দুইটা মোড়ের পরেই। আচ্ছা, সাবধানে নিয়ে যেও, ওর পাওনাও কিন্তু তোমাকে দিয়েছি। মেয়ে মানুষ, ওর সাথে আবার কোনো কথা বলো না। সারথি চলে যায়। আহির দেখল মেয়েটি মাথা উঁচু করে ওড়নার আড়াল থেকে তাদের দিকে তাকিয়ে আছে। মীরের ঘরটা হাট করে খোলা। মায়া একবার এসে উঁকি দিয়ে দেখেছে মীর নেই। তখনই দেখে মীর আসছে তার ঘরের দিকে। মায়া সরে যায়। মীর তার ঘরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয়। মায়া জানালার ফাঁক দিয়ে দেখল মীর কিছু লিখছে, বেশ মনোযোগ দিয়ে। লেখাটা শেষ করে নিজে একবার পড়ল, সাথে একরাশ নিঃশব্দ হাসি। নিশ্চয় চিরকুট। মায়ার কাছে তখন শেফালি উপস্থিত হয়। মায়া ইশারায় শেফালিকে চুপ থাকতে বলে। মীর চিরকুটটা পাঞ্জাবির পকেটে রাখল। এরপর ঘর থেকে বের হয়ে রাদিফের ঘরের দিকে হাঁটতে লাগল। মায়া ও শেফালি আড়ালে লুকিয়ে পড়ে। এরপর দুজনে কৌশলে মীরকে অনুসরণ করে। মীর রাদিফের ঘরে চলে গেল। রাদিফ ঘরে বসে কিছু কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছিল। মীর তার ঘরে প্রবেশ করে। দরজা পুরোপুরি লাগায়নি, হাট করে খোলা। মায়া সাহস করে রাদিফের ঘরে ঢুকতে পারল না। কিন্তু মীর কী লিখেছে এটা যে তার জানতে হবে, কিন্তু কিভাবে? মায়ার মাথায় তখন চট করে বুদ্ধি চলে আসলো। শেফালিকে মায়া বলল, তুই ভাইয়ার ঘরে যা, ঘর মোছার কথা বলে ঘর মুছতে শুরু করবি, আর তারা কি বলে শুনবি। শেফালি বলল, যদি ভাইয়া বুঝতে পাইরা আমারে কিছু কয়, বললে শুনবি। বলে মায়া শেফালিকে ধাক্কা দিয়ে রাদিফের ঘরে পাঠিয়ে দেয়। রাদিফ এবং মীরের মাঝে হঠাৎ শেফালি উপস্থিত হওয়ায় তারা কিছুটা স্তম্ভিত হয়। রাদিফ কিছু বলার আগেই শেফালি হাসতে হাসতে বলল, দাদাবাবু, ছোট্ট মালকিন কইছে আপনার ঘরে নাকি ময়লা পড়ছে, তাই আমারে মুছতে পাঠাইছে। বলা শেষে নিচে বসে নিজের ওড়না দিয়ে ঘর মোছা শুরু করে। রাদিফ কিছু বলতে চাইলে মীর বাধা দিয়ে বলল, বারান্দায় চল। রাদিফকে নিয়ে মীর বলল, আমি মোহিনীর জন্য একটা চিঠি লিখেছি, চল দিয়ে আসি। কিন্তু রাদিফ নাকচ করল। মীর তখন বেশ জোরাজুরি করল রাদিফকে। এরপর রাদিফ মোহিনীদের বাড়ির উদ্দেশ্যে যেতে রাজি হয়। ব্যর্থ শেফালি। তারা কথা বলার জন্য বারান্দায় গেলে শেফালি ঠিক করে কিছুই শুনতে পায়নি কি বলেছে তারা। শুধু দেখেছে মীর রাদিফকে জোরাজুরি করেছে। এরপর রাদিফ ও মীর ঘর থেকে বেরিয়ে যায়। শেফালি মায়ার কাছে উপস্থিত হয়। মায়া বেশ উদ্বিগ্ন হয়ে বলল, কি বলেছে তারা? আমি যাওয়াতে ওনারা বারান্দায় গেছে কথা কইতে, আমি ঠিকমতো কিছুই শুনি নাই। তবে এইটা বুঝতে পারছি ওই মীরবাবু রাদীপ বাবুরে অনেক জোরাজুরি করছে। মায়া এমন কথা শুনে বলল, চল, আজ ওদের পিছু নেব, দেখব ওরা কোথায় যায়। কিন্তু বাড়ির কেউ যদি টের পায়, কেউ কিছু বুঝতে পারবে না, চল। ঘরের বাইরে গাড়ি রাখা। আজ আর অশ্ব নিয়ে তারা বের হয়নি, গাড়ি নিয়ে বের হয়। মীর ড্রাইভিং সিটে, রাদীপ পাশে বসা। তারা বাড়ির চৌকাঠ পেরিয়ে চলে যায়।
তাদের পিছু নেয় মায়া ও শেফালি। তারা অশ্ব নিয়ে বের হয়। শেফালি প্রথমবার অশ্বের পিঠে চেপেছে। খুব ভয় পাচ্ছে সে, কিন্তু মায়া খুব জোর করল। এরপর তারাও চলে যায় বাড়ির চৌকাঠ পেরিয়ে। বিষয়টি লক্ষ্য করে আহির মির্জা। বাড়ির সামনেই বসা ছিল সে, সিগারেট টানছিল। যত দ্রুত সম্ভব মিলনের কেসটি সমাধান করতে হবে, এরপর শহরে ফিরতে হবে তার। কিন্তু কেসটি তার কাছে একটু জটিল মনে হলো অন্যান্য কেসের তুলনায়। মিলনের হত্যাকাণ্ডের বিষয়টি ঘিরে এখন পর্যন্ত সে জমিদার বাড়ির লোকেদেরই সন্দেহ করছে, কিন্তু কতটুকু তার সন্দেহ সঠিক তা যে জানতে হবে। সিগারেট ফেলে দেয়। এরপর তার গাড়ি নিয়ে বের হয় রাদিফ এবং মীরকে অনুসরণ করার জন্য। তখন মীর বলেছে একটা দরকারি কাজ আছে, কিন্তু কি জিজ্ঞেস করলে উত্তর মেলেনি। আহিরের সন্দেহ হয়। আব্দুল মোতালেব হোসেন আজ বাড়িতে নেই, শহরে গেছেন কাজের জন্য। যাওয়ার আগে বারবার মোহিনীকে বলে গেছেন, যতদিন আমি ফিরব না ততদিন ঘরের বাইরে বের হবে না, কুঠুরি পর্যন্ত যাবে না। এখন ঘরে শুধু মোহিনীর মা। মোহিনী কথা শোনেনি তার বাবার। তার কাছে মেয়েরা নাচ শিখতে এসেছে, সে তালে তাল মিলিয়ে ওদের নাচ শেখাচ্ছে। চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা, সেই আলো ধরেই ওরা নাচছে। ঘুঙুরের শব্দ ভেসে আসছে মীরের কানে। ছোট্ট কুঠুরির পাশে কিছু ফল ও ফুলের গাছ। আব্দুল মোতালেব নিজের হাতে বাগানটি করেছে। তিনি সব সময় বলতেন, বৃক্ষের মতো আপন কেহ হয় না। বৃক্ষ আমাদের ফল দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। বাগানের ভেতরে দাঁড়িয়ে আছে মীর ও রাদিফ। রাদিফ এখনও বারবার বলছে, চিঠিটা ওকে দিস না, কিন্তু মীর শুনছেই না। সে উক্ত সময়ের অপেক্ষা করছে কখন দেবে। তাদের থেকে কয়েক হাত দূরে মায়া ও শেফালি। আহিরও তাদের লক্ষ্য করছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কুঠুরির মেয়েদের নাচ শেষ হয়। মীর তখন কোনো দিকে না তাকিয়ে সোজা কুঠুরির ভেতরে প্রবেশ করে। মোহিনী হাঁটু ভাঁজ করে বসে পা থেকে ঘুঙুর খুলছিল। তখনই তার সামনে একজোড়া পা উপস্থিত হয়। বাদামি রঙের চামড়ার স্লিপার জুতো পায়। মোহিনী কিছুটা আকস্মিক হকচকিয়ে গেল। এরপর ধীরে ধীরে বসা ছেড়ে উঠে দাঁড়ালো আর মীরকে দেখল। অন্যদিকে রাদীপ চারপাশ দেখছিল, কেউ দেখে ফেলল বলে। যদি এরকম ঘটনা কেউ জেনে যায় তবে নির্ঘাত বড় ধরনের ঝামেলা হবে। জমিদার বাড়ির ছেলেদের দুর্নাম হবে। বেশ উসখুস করল রাদীপ। তার সাথে পেছনে মায়া পাতার আড়াল থেকে মীরকে লক্ষ্য করছে। মোহিনী ভয়ে ভয়ে বলল, আপনি কে? আর এই রাতে আমাদের কুঠুরিতে কেন? গ্রামের কেউ দেখে ফেললে মহা বিপদে পড়তে হবে, চলে যান। মীর বলল, থাকতে আসিনি, চলে যেতেই এসেছি। শুধু তোমাকে একটা জিনিস দিতে এসেছি। বলেই পাঞ্জাবির পকেট থেকে চিঠিটা মোহিনীর দিকে এগিয়ে দিয়ে বলল, আমি জবাবের অপেক্ষা করব। তুমি ভেবেচিন্তে তোমার মতামত জানিও। আজ রাতটাই তোমার সময়। যদি তোমার উত্তর সহনীয় হয় তবে আগামীকাল সন্ধ্যায় দিঘির পাড়ে এসো। মোহিনী একবার ঢোক গিলল। সতর্কতার সাথে এদিক ওদিক তাকালো। এরপর চিঠিটা হাত থেকে নিল। মীর মৃদু হেসে চলে যায়। মোহিনীর থেকে নাচ শিখতে আসা একজন মেয়ে বলল, তোমার রাজকপাল, জমিদার বাড়ির ছেলের বউ হবে, এই সুযোগ হাতছাড়া কইরো না। পরদিন সকালবেলা চারদিক জুড়ে নিস্তব্ধতা, কুয়াশা আর এক অদ্ভুত শীতল হাওয়া। আলিমনগর এই গ্রামের নামের মধ্যেই যেন লুকিয়ে আছে কোনো পুরনো রহস্যের ছায়া। আহিরের ধারণা কয়েকদিন আগে এখানে ঘটেছিল এক অমানবিক হত্যাকাণ্ড। মৃত ব্যক্তির নাম মিলন। নম্র শান্ত স্বভাবের মানুষ। গ্রামের কেউ তার সম্পর্কে খারাপ কিছু বলেনি। তাহলে মানল কে? আহির বিমোহিত। কিন্তু 5 দিন আগে সকালে মিলনের নিথর দেহ পাওয়া যায় কারখানার পেছনের গুদাম ঘরে। চারপাশে ছড়িয়ে থাকা তুলোর গুঁড়ো, ভাঙা টেবিল আর রক্তের ছোপে ঢাকা মেঝে যেন চিৎকার করে কিছু বলতে চাইছিল।
কারখানার ম্যানেজার আমজাদ চৌধুরীর ঘনিষ্ঠ আবুল কালাম। সে পুলিশকে জানিয়েছে প্রথমেই নিজের নির্দোষিতা দাবি করে। আমি কিছুই জানি না ডিটেকটিভ সাহেব, শান্ত কণ্ঠে বলছিল সে। ওই ছেলেটা সবার প্রিয় ছিল, আমারও। আবুল কালাম প্রতিদিনই আহির মির্জার সাথে কথা বলে। আমজাদ চৌধুরী শুধু শান্ত থেকে জবাব দিয়েছিল গতকাল, কিন্তু ডিটেকটিভ আহির মির্জা জানে যখন কেউ অতিরিক্ত শান্তভাবে কথা বলে তখন তার ভেতরে লুকিয়ে থাকে কিছু না কিছু। আজ সকালেই আহির মির্জা বেরিয়েছেন গ্রামের লোকজনের সঙ্গে কথা বলতে। পশ্চিমপাড়া, মিলনের ঘর, চায়ের দোকান সবখানে যাচ্ছেন সে। প্রত্যেকের চোখে তিনি খুঁজছেন ভয়, দ্বিধা কিংবা সত্যের ঝিলিক। আহির তার গাড়ি নিয়ে কাপড়ের কারখানার কাছে একটা চায়ের দোকানে উপস্থিত হয়। গাড়ি থেকে নেমে চারদিকে তাকালো, সাথে তার সহকারী। চায়ের দোকানে এসে চা চাইল। দোকানি এক বৃদ্ধ চা বানিয়ে দিল দোকানি। আহির হাতে নিল। এরপর দোকানিকে জিজ্ঞেস করল, আচ্ছা চাচা, জমিদারের কাপড়ের কারখানায় শ্রমিক মিলন যে খুন হলো, এই ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? দোকানদার ধীরে বলল, বাবু, মিলন ভালো মানুষ ছিল, কিন্তু শেষ কয়েকদিন কই যাইতো কেডা জানে। চুপচাপ থাকতো, যেন কিছু ভাবত। আর কইতো, চাচা, যদি মইরা টইরা যাই তবে দাবি রাইখো না। আগেই যেন মৃত্যুর সংবাদ পাইছিল। দোকানি দুঃখ প্রকাশ করে। আহির মির্জা চুপ করে থাকল, তার চোখ স্থির। দূরে কোথাও যেন তিনি একটা সূত্র দেখতে পাচ্ছেন। সম্ভবত এই গ্রামের নিস্তব্ধতার ভেতরেই লুকিয়ে আছে সেই উত্তর। কে বা কারা চেয়েছিল মিলনের খুন? কী কারণ হতে পারে? ও আগেই কেন মৃত্যুর কথা বলেছে? আহিরের ভাবনা ভাঙানোর জন্য তার সহকারী বলল, স্যার, গতকাল রাতে আপনি মীর রাদীপকে সন্দেহ করে তাদের পিছু নিয়েছিলেন। কিছু পেয়েছিলেন? আহির চায়ের কাপ রেখে বলল, মেইলি কেস, ওসব নিয়ে ভাববার সময় নেই। আজ সূর্য ওঠেনি, কুয়াশায় ঘেরা চারপাশ। গতকাল রাতে গুরুত্বপূর্ণ কাজ করছিল যেন মীর, চিঠি সঠিক জায়গায় পৌঁছানোর কাজ। রাতে সময় মতো ঘুমাতে পারিনি, এখন বেঘোরে ঘুমাচ্ছে। রাদীপ সকাল সকাল উঠে আমজাদ এবং থমাসের সাথে মিলনদের বাড়ি গিয়েছে। মীরকে ডেকেছিল, কিন্তু সে যায়নি। তখন তাকে ডাকতে হাজির হয় বুলবুল। বুলবুল পরপর কয়েকবার ডাকার পর মীরের ঘুম ভাঙে। জ্বালাচ্ছিস কেন? যা এখান থেকে। আপনি পড়ে পড়ে ঘুমান, ওদিকে অঘটন ঘটে গেছে। বলতেই মীর লাফিয়ে উঠে বসল। কি হয়েছে? তখন বুলবুল হেসে হেসে মীরের পা টেপা শুরু করে। এটা না বললে তো আপনি ঘুম থেকে উঠতেন না। তুই আমার পেছনে পড়ে আছিস কেন? মীর হামি তুলল। আমি আপনার পেছনে পড়ি নাই তো। আমায় মালকিন কইছে সবার খেয়াল রাখতে, তাই খেয়াল রাখছি। আরে মদন, খেয়াল রাখতে বলেছে, কাউকে লুকিয়ে লুকিয়ে অনুসরণ করতে বলেনি। বুলবুলের মুখটা অন্ধকার হয়ে গেল। ও মীরকে অনুসরণ করেছে, লুকিয়ে কথা শুনেছে। তা মীর জেনে গেল কিভাবে? মীর একটা সিগারেট ধরিয়ে ফুঁকে বলল, আচ্ছা, তোর মায়া আপামনি কি ঘুম থেকে উঠেছে? সংবাদটা দিমু, তার আগে আমার একটা জিনিস চাই। কি চাই তোর আবার? টাকা। তুই টাকা দিয়ে কি করবি? মানুষের কতই তো শখ থাকে। আমার শখ আমি শহরে ঘুরতে যাবো, তাই টাকা জমাই। মীর মানিব্যাগ থেকে টাকা বের করতে করতে বলল, টাকা দরকার বললেই হয়। বুলবুল টাকা হাতে পেয়ে বলল, গতকাল রাত থেকে মায়া আপামনির শরীরে জ্বর। মীর তীক্ষ্ণ কণ্ঠে বলল, কি বলছিস? আমায় আগে বলবি না কেন? আগে বললে আপনি বুঝি জ্বর আসতে দিতেন না? বুলবুলের বোকার মতো কথা শুনে মীর বিড়বিড় করে বলল, গাধা একটা। বলে দ্রুতই মায়ার ঘরের দিকে ছুটে যায় মীর। মায়া শয্যাশায়ী, গায়ে কম্বল জড়ানো। শেফালি পাশে বসে আছে।
শালুক এবং জয়ন্তন পাশেই বসা। শালুক তার মাথায় জ্বর কমানোর জন্য ঠান্ডা পট্টি দিচ্ছে। পাশের টেবিলে গরম দুধ রাখা। মীর ঘরের ভেতরে প্রবেশ করে। মীরকে দেখে শেফালি বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে যায়। জয়ন্তন ভ্রুকুঞ্চিত করে তাকালো। শালুক মীরকে দেখে বলল, দেখ তো, হঠাৎ করে মেয়েটা জ্বর বাঁধিয়েছে। পই পই করে বলেছি ঠান্ডায় বাহিরে ঘোরাঘুরি করবি না। কে শোনে কার কথা? ওকে কিছু খাইয়েছ? সেই কখন দুধ এনে রেখেছি, বলে ইচ্ছে করে না খেতে। মীর তাৎক্ষণিক কিছু ভেবে বলল, ছোট্ট মা, দাদি তোমাদের ডাকছে নিচে, একজন লোক এসেছে। শালুক বলল, শেফালি, তুই দেখ ওকে খাওয়াতে পারিস কি না। চলুন মা, দেখি কে এসেছে। বলেই শালুক ঘর থেকে চলে যায়। কিন্তু জয়ন্তন গেল না। সে ঘরের বাইরে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল। মীর মায়ার পাশে ঘেঁষে বসে। মায়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। মীর বলল, উঠে বসো। আমি উঠতে পারবো না, শরীর ব্যথা। তখন মীর শেফালিকে লক্ষ্য করে বলল, এই, ওকে উঠিয়ে বসাতো। আপনার কথা আমি শুনতে বাধ্য নাকি? মায়ার প্রশ্ন। কথা কম বলো। পুনরায় শেফালিকে বলল, তোকে কি বলেছি কানে যায়নি? শেফালি তখন মায়াকে উঠিয়ে বসায়। এরপর মীর দুধের গ্লাসটা মায়ার দিকে এগিয়ে দিল। মায়া নাকচ করল। মীর শান্তভাবে খেতে বলল। মায়া এবারও মুখ ঘুরিয়ে নেয়। কেন মীরের কথা শুনবে? গতকাল মীর মাস্টারের মেয়েকে প্রেমপত্র দিয়েছে, যা মায়া স্বচক্ষে দেখেছে। এরপর আর মীরের সাথে তার কথা বলার ইচ্ছে নেই। মায়া দুধ খেতে চাইল না বলে মীর জোর করে খাইয়ে দিল। শেফালি তখন বলল, এইভাবে চাইপা ধইরেন না, অসুস্থ আপায়। চুপ ছোকরি। জয়ন্তন ঘরের বাইরে থেকে এতক্ষণ সমস্ত কিছু দেখল। এরপর সে স্থান ত্যাগ করল।